বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাতের আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ নাহিদ ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, গণভোটে হ্যাঁ ভোট দিন, তাহলে দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হয়ে আর স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় থাকতে পারবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জামাত প্রার্থীর হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন, তাহলে যদি চান দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। হ্যাঁ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। এদিকে ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন মান্না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া ২ শিবগঞ্জ আসনের নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না। জানাবো, উত্তপ্ত টেকনাফ সীমান্ত আটক ৩৮ রোহিঙ্গা সন্ত্রাসী, এক বাংলাদেশির মৃত্যু। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মির ব্যাপক গোলাগুলিতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সময় পালিয়ে বাংলাদেশে প্রবেশকালে ৫৪ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে জনগণের সহায়তায় আটক করেছে সেনাবাহিনী। তাদের হয়ক্যাং পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এদের অনেকেই গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল। সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইরান। এমন পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার করেছেন নাহিদ ইসলাম এবং তিনি নাহিদ ইসলামের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান। সেজন্য শিক্ষার্থীরা এখন নতুন একটি রাজনৈতিক জোট এবং তারা ১১ দলের সঙ্গে যুক্ত হয়েছে। তারা জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে হলে অবশ্যই সবাইকে মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তার বিকল্প কোনো অপশন নেই। তাই সরকার সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। এই বিষয়গুলো সামনে এসেছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং নাহিদ ইসলাম জামাতের আমিরের সঙ্গে যোগ দেওয়ার পরই বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষ এখন এনসিপিকে অনেক বেশি পছন্দ করে। এই রাজনৈতিক দলগুলো একসঙ্গে থেকে যখন কাজ করতে পারবে, ইনশাআল্লাহ আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, এমনটাই মনে করা হচ্ছে। নাহিদ ইসলামের প্রতি যাদের ভরসা ছিল, সেই জায়গাটি থেকেই কাজ করার চেষ্টা করা হচ্ছে এবং সে অনুযায়ী বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চান তারা। এই বিষয়গুলোই সামনে এসেছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে এবং নাহিদ ইসলামকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান বাংলাদেশ জামাত ইসলামের আমির। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম যে তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গণভোটে হ্যাঁ ভোট দিন, তাহলে দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি এবার গণভোটের প্রচারণায় নেমেছেন। তিনি জানিয়েছেন, এবার জাতীয় সংসদ নির্বাচনের আগে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে আপনারা সবাই হ্যাঁ ভোটে ভোট দিয়ে তারপর হ্যাঁ ভোটকে জয়যুক্ত করুন। কারণ সবাইকে বুঝতে হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সবাইকে যদি বাংলাদেশটাকে আরও ভালোভাবে পরিচালনা করতে হয়, তাহলে বাংলাদেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন। আর এই সংস্কারের জন্য সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোটের মধ্য দিয়ে একটি বিষয় পাশ হবে, সেটি হচ্ছে এখন থেকে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এজন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়া জরুরি। সেজন্য তিনি নেতাকর্মী এবং দেশবাসী সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ইতিহাস কিন্তু বারবার ফেরত আসে না। একটা ইতিহাস তৈরি হতে প্রায় 1000 বছর লেগে যায়। বাংলাদেশে এবার যে সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে, এটি বাঙালি জাতি হিসেবে আমরা যদি সেটির পরিপূর্ণ ব্যবহার করতে না পারি, তাহলে সামনে আর এই দিন কখনোই ফেরত আসবে না। আবারও আমাদেরকে তলিয়ে যেতে হবে স্বৈরাচারের অতল গভীরে। যেভাবে দীর্ঘ 17 বছর ধরে এত আন্দোলন সংগ্রাম করার পরও কিন্তু স্বৈরাচারের পতন হয়নি। এজন্য দেশের মানুষ কখনোই চাইবে না বাংলাদেশে আবার কোনো স্বৈরাচার ফেরত আসুক। সুতরাং সবাইকে বলবো, আপনারা গণভোটে হ্যাঁ ভোট দিন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানের মাধ্যমে সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি সারা দেশ জুড়ে নতুন করে গাড়ি বহরের ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন জায়গায় বড় বড় স্ক্রিনে জনগণকে কেন হ্যাঁ ভোট দিতে হবে এবং হ্যাঁ ভোটের কি প্রয়োজন রয়েছে সেসব বিষয় বুঝে তিনি ব্যাপক হারে সারা বাংলাদেশে তিনি প্রচারণা চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেজন্য সবাইকে এসব বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন মান্না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশন ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া 2 শিবগঞ্জ আসনের নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না। আজ দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বেসমেন্ট 2-এ অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। জানা যায়, মামলা নিষ্পত্তি থাকায় তার আপিল মঞ্জুর করা হয়েছে। তবে সবার মনে একটি প্রশ্ন, তিনি ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের শাখা থেকে 34 কোটি টাকা তিনি ঋণ খেলাপি থাকার পরও কিভাবে বাংলাদেশের আদালতগুলো তাকে নির্বাচনের অনুমতি দিল, কিভাবে নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করেছে। এর আগে গত 2 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, বগুড়া 2 আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি। তিনি হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তা সম্পদের একদিন পর স্বাক্ষর করেছেন। সম্পদ বিবরণীর ফরমও দাখিল করেননি তিনি। এসব অসঙ্গতির কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। দেখতে ভোলাভালা হলেও প্রকৃতপক্ষে তিনি একজন ব্যাংকের ঋণ খেলাপি। তার মতো ব্যক্তি বাংলাদেশ থেকে ব্যাংক খেকোদের মধ্যে একজন। তিনি ক্ষমতায় এর অনেক আগে না আসেও তারপর তিনি ব্যাংক থেকে ঋণ নেয়ার ফেরত দেননি। আশা করি ক্ষমতায় গেলে তিনি বড় ধরনের নাশকতা করবেন। বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি কিশোরী নিহত। মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারে টেকনাফে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে যে সংঘর্ষ চলছে, এই সংঘর্ষে আরাকান আর্মি একরকম দিশেহারা হয়ে পড়েছে। তাই তারা বাংলাদেশের দিকে মাঝে মধ্যেই গুলি চালায়। আর আজ আরাকান আর্মির কিছু সদস্য মিয়ানমার জান্তা বাহিনীর তাড়া খেয়ে তারা বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েছে। এই ঘটনার পরই বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষোভে তাদেরকে পেটাতে উদ্যত হলে তখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মিয়ানমারের আরাকান আর্মিদেরকে গ্রেপ্তার করে তারপর নিয়ে গেছে। এই ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যে যার জায়গা থেকে মিয়ানমারের এই আরাকান আর্মি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাই বিক্ষোভ করছে। কিন্তু প্রশাসনের সদস্যরা এই সন্ত্রাসীদের সাধারণ জনগণের হাতে না দিয়ে তাদেরকে আটক করে নিয়ে গেছে। এই ঘটনার পর
পর থেকে ওই এলাকায় সেনাবাহিনী সদস্যদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এলাকাবাসী, কারণ তাদের গুলিতেই মারা গেছে বাংলাদেশের বেশ কয়েকজন। এই ঘটনার পর থেকেই পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। এখন পরিস্থিতি শান্ত থাকলেও সেনাবাহিনীর সদস্যরা পুরোপুরি সেখান থেকে উঠে যায়নি, বরং সেনা সদস্যরা এখনও সেখানে রয়েছে।